হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি সুদেশনা বিশ্বাস। আজকে চলে এসেছি জিকের আরেকটা নতুন সেশন নিয়ে। অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অপেক্ষা করছে এবং সেই প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। চলো দেখে নেওয়া যায় আজকের ক্লাসে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসে আমাদের আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন দেখো, বলছে কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন এ তে রয়েছে জোরহাট, অপশন বি তে রয়েছে কটক, অপশন সি চিকমাগালুর, ডি দিল্লি। দেখো, এই যে কোশ্চেনটা কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত, এটা ভারতের ওড়িশার কটকে অবস্থিত এই কেন্দ্রীয় ধান গবেষণাগারটি। এর পাশাপাশি এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলোর দ্বারা আমরা আরো কিছু তথ্য পাবো। কি কি সেগুলো দেখো। জোরহাট, এই যে জোরহাট, এখানে কি গবেষণা কেন্দ্র রয়েছে? চা গবেষণা কেন্দ্র রয়েছে। অর্থাৎ জোরহাট অবস্থিত আসামে। আসামের জোরহাটে চা গবেষণা কেন্দ্র রয়েছে। আর কটক তো বললাম, ওড়িশার কটকে ধান গবেষণাগার রয়েছে। চিকমাগালুর, এখানে এটা কর্ণাটকে অবস্থিত। চিকমাগালুরে রয়েছে কফি গবেষণাগার। এরপর দেখো দিল্লি, দিল্লিতে সরাসরি নেই, তবে দিল্লির পুসাতে রয়েছে গম গবেষণাগার। তাহলে এখান থেকে আরো চারটে তথ্য আমরা পেয়ে গেলাম যে কেন্দ্রীয় ধান গবেষণাগার কটকে অবস্থিত, অসমের জোরহাটে চা গবেষণাগার, কর্ণাটকের চিকমাগালুরে কফি গবেষণাগার এবং দিল্লির পুসাতে গম গবেষণাগার রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কিয়োটো প্রোটোকল কত সালে গৃহীত হয়? এই প্রসঙ্গে তোমাদের আগে মনে রাখতে হবে এই কিয়োটো প্রোটোকলটা কি। কিয়োটো প্রোটোকল হচ্ছে একটি আন্তর্জাতিক চুক্তি, যে চুক্তিটি জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত হয় এবং এই কিয়োটো প্রোটোকলের মূল উদ্দেশ্য ছিল পরিবেশে গ্রিনহাউস গ্যাসের যে নির্গমন, অর্থাৎ পরিবেশে প্রচুর গ্রিনহাউস গ্যাস নির্গত হচ্ছে, সেই নির্গমনকে হ্রাস করা বা কমানো। তাহলে গ্রিনহাউস গ্যাসের ওপর, নির্গমনের ওপর নিয়ন্ত্রণ আনার জন্য কিয়োটো প্রোটোকল করা হয়। এটি একটি আন্তর্জাতিক চুক্তি, যে চুক্তিটি গৃহীত হয়েছিল 1997 সালে। 1997 সালের 11ই ডিসেম্বর, কত তারিখ? 11ই ডিসেম্বর কিয়োটো প্রোটোকল জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত হয় এবং সেখানে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। কোন দেশ কোন কোন বিষয়গুলোকে পালন করবে গ্রিনহাউস গ্যাসের নির্গমনকে কমানোর জন্য, সেগুলো সেই চুক্তির মাধ্যমে কিন্তু সকলের সামনে আসে। এবং 2005 সাল থেকে, অবশ্যই মনে রাখবে 2005 সাল থেকে এই কিয়োটো প্রোটোকলটা কার্যকরী হয়। 2005 সালের 16ই ফেব্রুয়ারি থেকে এটি কার্যকরী হয়। তাহলে এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের হতেই পারে। সেটা হচ্ছে আজকের এই যে কোশ্চেনটা কত সালে গৃহীত হয়, তার উত্তর হচ্ছে 1997 সালের 11ই ডিসেম্বর। আর কত সালে কিয়োটো প্রোটোকল কার্যকরী হয় সেটা যদি জানতে চাই, তাহলে 2005 সালের 16ই ফেব্রুয়ারি কার্যকরী হয়। কোথায় এই আন্তর্জাতিক চুক্তিটি হয়েছিল? জাপানের কিয়োটো শহরে হয়েছিল। কি উদ্দেশ্যে হয়েছিল? গ্রিনহাউস গ্যাসের নির্গমনকে কমানোর জন্য বা নিয়ন্ত্রণের জন্য এই চুক্তিটি হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? অপশন এ তে রয়েছে তিস্তা, অপশন বি গঙ্গা, অপশন সি সিন্ধু, অপশন ডি ব্রহ্মপুত্র। তাহলে মাজুলি দ্বীপ, যেটাকে ভারতের বৃহত্তম নদী দ্বীপ বলা হয়, সেই নদী দ্বীপটি, অর্থাৎ নদী যখন প্রচুর পরিমাণে পলি বয়ে নিয়ে যায় এবং যখন সে আর বয়ে নিয়ে যেতে পারে না, নদীর গতিবেগটা অনেকটা কমে যায়, তখন নদী তার
নদী গর্ভে কিছু চর বা দ্বীপ তৈরি করে, তাহলে সেটাই হচ্ছে নদীদ্বীপ। এবং এই নদীদ্বীপটি ভারতের বৃহত্তম নদীদ্বীপ, এই মাজুলি। এটা অবস্থিত কোন রাজ্যে? এটা অবস্থিত আসামে। এটা আসামে অবস্থিত বা অসমে অবস্থিত। এবং এই মাজুলি দ্বীপটি কোন নদীর ওপর রয়েছে? ব্রহ্মপুত্র নদীর ওপর এই মাজুলি দ্বীপটি রয়েছে। 2016 সালে আসাম সরকার এই মাজুলি দ্বীপটিকে একটি নদীদ্বীপ জেলা হিসেবে ঘোষণা করেন। অর্থাৎ বর্তমানে মাজুলি তো অবশ্যই একটা নদীদ্বীপ, তার পাশাপাশি অবশ্যই একটা জেলা, এবং এখানে বেশ কিছু বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীদেরকেও দেখতে পাওয়া যায়, যার জন্য এটা প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য ভীষণই বিখ্যাত এই মাজুলি নদীদ্বীপ, যেটা ব্রহ্মপুত্র নদীতে বা নদে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভরতনাট্যম ধ্রুপদী নৃত্যটি কোন রাজ্যের? অপশন এতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বি কেরালা, সি তামিলনাড়ু, ডি ওড়িশা। দেখো, ভরতনাট্যম ধ্রুপদী নৃত্যটি কোন রাজ্যের? তামিলনাড়ু রাজ্যের। এটা হচ্ছে সঠিক উত্তর। এর পাশাপাশি আরো বেশ কিছু রাজ্যের নাম রয়েছে। এখানকার যে ধ্রুপদী নৃত্যগুলো সেগুলো পরীক্ষায় আসার মতন, সুতরাং সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। প্রথমেই চলে আসি অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে যে ধ্রুপদী নৃত্যটি দেখতে পাই সেটা হচ্ছে কুচিপুড়ি। তারপর দেখো কেরালা। কেরালাতে দুটো ধ্রুপদী নৃত্য রয়েছে, একটা হচ্ছে কথাকলি এবং আরেকটি হচ্ছে মোহিনী আট্টম। তারপর দেখো ওড়িশা। ওড়িশাতে যে ধ্রুপদী নৃত্যটি রয়েছে সেটি হচ্ছে ওডিসি। তাহলে এখান থেকে এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অন্ধ্রপ্রদেশের ধ্রুপদী নৃত্য কুচিপুড়ি, কেরালার কথাকলি এবং মোহিনী আট্টম, তামিলনাড়ুর ভরতনাট্যম, ওড়িশার ওডিসি। পরবর্তী প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? অপশন এ তে রয়েছে অরবিন্দ ঘোষ, বি নেতাজি সুভাষচন্দ্র বোস, সি লালা লাজপত রায়, ডি বাল গঙ্গাধর তিলক। দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করিব, এই যে বিখ্যাত উক্তিটি আমরা দেখতে পাই কার? বাল গঙ্গাধর তিলকের। তিনি ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, এবং বাল গঙ্গাধর তিলক একটি বিশেষ উপাধিতে আমাদের কাছে পরিচিত, সেটি হচ্ছে লোকমান্য। এই উপাধিতে কিন্তু তিনি আমাদের কাছে পরিচিত। আর মহাত্মা গান্ধী বাল গঙ্গাধর তিলককে একটি বিশেষ নামে অভিহিত করেন, সেটি কি? সেটি হচ্ছে আধুনিক ভারতের নির্মাতা। আধুনিক ভারতের নির্মাতা। তাহলে মহাত্মা গান্ধী বাল গঙ্গাধর তিলককে যে নামে অভিহিত করেন সেটা হচ্ছে আধুনিক ভারতের নির্মাতা। আর এমনিতেও বাল গঙ্গাধর তিলক একটি বিশেষ উপাধিতে পরিচিত, সেটি হচ্ছে লোকমান্য। আর এর সাথে সাথে এই বাল গঙ্গাধর তিলক দুটি পত্রিকার সম্পাদনা করেন, সেটি হচ্ছে একটা হচ্ছে মারাঠা, আরেকটি হচ্ছে কেশরী। দি মারাঠা নামেও এই পত্রিকাটি পরিচিত। আর এই পত্রিকাটা সম্পূর্ণ ইংরাজি ভাষায়, আর এই পত্রিকাটি মারাঠি ভাষায়। তাহলে এখান থেকে বেশ কিছু তথ্য আমরা পেয়ে গেলাম। বাল গঙ্গাধর তিলকের উপাধি জানতে পারলাম, মহাত্মা গান্ধী তাকে কি বলে অভিহিত করেছেন, আধুনিক ভারতের নির্মাতা, আর বাল গঙ্গাধর তিলকের দুটি পত্রিকা যেটা তিনি সম্পাদন করেছিলেন, তার উদ্যোগে তৈরি হয়ে শুরু হয়েছিল এই পত্রিকাগুলো প্রকাশের কাজ, সেটা হচ্ছে দ্য মারাঠা বা দি মারাঠা এবং কেশরী, এই দুটো পত্রিকা তিনি সম্পাদনা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভীষণ ভালো একটা প্রশ্ন। কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?
দেখো এটার উত্তর আমরা প্রত্যেকে করতে পারবো, সেটি হচ্ছে অপশন এতেই রয়েছে নীল দর্পণ। অন্য অপশন আর পড়বার প্রয়োজনীয়তাই নেই। আমরা প্রত্যেকে জানি নীল দর্পণ নাটকের মাধ্যমে সেই সময়কারের নীল চাষিদের ওপর হওয়া অত্যাচারের কথা এবং নীলকর সাহেবরা কিভাবে চাষিদের ওপর অত্যাচার করত সেই দুঃখ দুর্দশার কথা কিন্তু এই নীল দর্পণ নাটকটি থেকে আমরা কিন্তু জানতে পারি। আর এক্ষেত্রে আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই নীল দর্পণ যে নাটকটা, এটা কে রচনা করেন? দীনবন্ধু মিত্র, যার আসল নাম গন্ধর্ব নারায়ণ। তাহলে দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটক, যেখান থেকে আমরা নীল চাষীদের দুঃখ কষ্টের তথ্য জানি। এবং যদি প্রশ্ন করে তোমাদেরকে এই নীল দর্পণ নাটকটি কত সাল থেকে প্রকাশিত হচ্ছে, তাহলে আমরা মাথায় রাখবো 1860 খ্রিস্টাব্দ থেকে নীল দর্পণ নাটকটি প্রকাশিত হচ্ছে। এবং যদি বলে যে নীল দর্পণ নাটকটির ইংরাজি অনুবাদ কে করেন, এক্ষেত্রে অবশ্যই আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত। ইনি নীল দর্পণ নাটকটি ইংরাজিতে অনুবাদ করেন। সালটা কত? 1861 খ্রিস্টাব্দ নীল দর্পণ নাটকটিকে ইংরাজিতে অনুবাদ করেন। এবং এই নীল দর্পণ নাটকটিকে ইংরাজি অনুবাদ করার জন্য যিনি আর কি উদ্যোগ নিয়েছিলেন, তার নাম রেভারেন্ড জেমস লং। রেভারেন্ড জেমস লং এর তত্ত্বাবধানে বা উদ্যোগে মাইকেল মধুসূদন দত্ত 1861 সালে এই নীল দর্পণ নাটকটির ইংরাজি অনুবাদ করেন। বাংলা সাহিত্যে যদি আমরা দেখি, এই প্রথম কোনো নাটক যেটা আবার ইংরাজি ভাষাতে অনুবাদ করা হয়েছিল। ফলে আরো অনেক বেশি শিক্ষিত সমাজের কাছে সেই সময়কার ভারতে হওয়া নীল চাষীদের ওপর যে অত্যাচারগুলো, সেগুলো কিন্তু সহজেই ফুটে উঠেছিল এবং প্রত্যেকে নীলকর সাহেবদের যে আসল রূপ সেটা কিন্তু জানতে পেরেছিলেন। তাহলে এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন হতে পারে, যে কে অনুবাদ করলেন, কার উদ্যোগে অনুবাদ করা হয়, দীনবন্ধু মিত্র কত সালে এই নাটকটি প্রকাশ করেন এবং ইংরাজির অনুবাদের সাল, সবকটি ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য। যদি বলে যে ইংরাজিতে অনুবাদ কে করেন, তাহলে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। কার তত্ত্বাবধানে বা কার উদ্যোগে করা হয়, সেটা রেভারেন্ড জেমস লং। যার জন্য রেভারেন্ড জেমস লং যেহেতু এই নাটকটা ইংরাজিতে অনুবাদ করার তত্ত্বাবধান করেন বা উদ্যোক্তা, সেই জন্য তাকে কিন্তু শাস্তি দেওয়া হয়। তার জরিমানা হয় 1000 টাকা এবং 1 মাস পর্যন্ত তার কারাদণ্ড হয়। তাহলে এর জন্য কিন্তু তাকে শাস্তিও পেতে হয়েছিল ইংরাজিতে অনুবাদ করার জন্য। পরের প্রশ্ন, লবণ সত্যাগ্রহ কোন সালে হয়? 1929, 1942, 1930 এবং 1931। প্রত্যেকে উত্তর দিতে পারবে। 1930-এ লবণ সত্যাগ্রহ হয়। আমরা দেখতে পাই গুজরাটের আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে গান্ধীজির নেতৃত্বে বেশ কয়েকজন সদস্য মিলে এই যাত্রাটি শুরু হয়। কি? এই লবণ কর এত অতিরিক্ত হয়ে যাচ্ছিল, কারণ ব্রিটিশরা জানতো, ব্রিটিশ সরকার জানতো যে লবণ একটা প্রতিদিনের প্রয়োজনীয় দ্রব্য। আমরা যদি এর ওপর বিশেষভাবে কর আরোপ করতে পারি, তাহলে লবণ খাওয়া তো নিশ্চয়ই কেউ বন্ধ করতে পারবে না, প্রত্যেক দিনের চাহিদা পূরণ করে। সুতরাং যদি লবণের ওপর কর আরোপ করতে পারি, আর যদি এটা হয় যে লবণ ভারতীয়রা তৈরি করবে না, এটা যদি আমরা একবার বলতে পারি, তাহলে কি হবে? ব্রিটিশ সরকারের কিন্তু বেশ সুবিধা হবে। গান্ধীজির নেতৃত্বেই কিন্তু প্রথম 1930 সালে এই সবরমতী আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু হয় এবং ডান্ডিতে পৌঁছানোর পর সেখানে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে মহাত্মা গান্ধী লবণ আইন এটা ভঙ্গ করেন। অর্থাৎ এই 1930 থেকেই আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। তাহলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে লবণ সত্যাগ্রহ কত সালে হয়? এটা হচ্ছে 1930। এটার মাধ্যমেই গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। এবং এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তারিখটা।
দেখো তারিখটা হচ্ছে 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করেন, কিসের উদ্দেশ্যে? ডান্ডির উদ্দেশ্যে। এবং 6ই এপ্রিল কোথায় গিয়ে পৌঁছান? ডান্ডিতে। এবং সেখানে গিয়ে তিনি লবণ সত্যাগ্রহ করেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সংখ্যা কটি? অপশন এ তে রয়েছে 3টি, বি 7টি, সি 6টি, ডি 2টি। দেখো পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে 6টি। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং 6টি কোন কোন জেলায় আছে সেটাও আমরা দেখে নেব। প্রথমেই দেখো সিঙ্গালীলা, এই যে জাতীয় উদ্যানটি, এই সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি রয়েছে দার্জিলিংয়ে। প্রত্যেকটা নোট ডাউন করবে বা প্রত্যেকটা ভালো করে দেখবে। দার্জিলিংয়ে। নেওড়া ভ্যালি, এই যে জাতীয় উদ্যানটা, এটা রয়েছে কালিম্পংয়ে। এরপর দেখো গরুমারা, এটা রয়েছে জলপাইগুড়িতে। এরপর দেখো বক্সা আর জলদাপাড়া, দুটোই, এই দুটোই রয়েছে আলিপুরদুয়ারে। এরপর দেখো সুন্দরবন, যেটা রয়েছে দক্ষিণ 24 পরগনায়। তাহলে এই সবকটির জেলার নাম অবশ্যই পড়তে হবে। সিঙ্গালীলা দার্জিলিং, নেওড়া ভ্যালি কালিম্পংয়ে, গরুমারা জলপাইগুড়িতে, বক্সা আর জলদাপাড়া আলিপুরদুয়ারে, এবং সুন্দরবন ন্যাশনাল পার্কটি রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে। চাপড়ামারি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? দেখো এটার উত্তর হবে অপশন ডি, জলপাইগুড়িতে এই চাপড়ামারি অভয়ারণ্য রয়েছে। বিশেষ প্রজাতির প্রাণী যার নাম হচ্ছে গৌড়, এর জন্য এই চাপড়ামারি অভয়ারণ্যটি বিখ্যাত এবং এটি জলপাইগুড়িতে অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? এ তে রয়েছে বাঁকুড়া, বি পুরুলিয়া, সি উত্তর 24 পরগনা, ডি দক্ষিণ 24 পরগনা। দেখো পশ্চিমবঙ্গের যেটা বৃহত্তম জেলা সেটি হচ্ছে অপশন ডি, দক্ষিণ 24 পরগনা। এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, যেটা ক্ষুদ্রতম জেলা সেটি হচ্ছে কলকাতা। তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম দুটোই জানতে হবে। এরপর দেখো সিইউকি থেকে কার শাসনকালের বিবরণ পাওয়া যায়? প্রথমেই আগে আমাদের জানতে হবে এই সিইউকি এটা কার রচনা। প্রত্যেকেই আমরা অবগত যেটা হিউয়েন সাং এর রচনা, হিউয়েন সাং। সিইউকি থেকে কার সম্পর্কে জানা যায়? মোহাম্মদ বিন তুগলক, হর্ষবর্ধন, বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য। দেখো সিইউকি থেকে আমরা জানতে পারি হর্ষবর্ধনের শাসনকাল সম্পর্কে, এবং সিইউকি হিউয়েন সাং এর রচনা। পরের প্রশ্ন দেখো, হর্ষচরিত কার রচনা? অপশন এ তে রয়েছে বিশাখ দত্ত, অপশন বি তে রয়েছে হর্ষবর্ধন, সি তে রয়েছে ফা হিয়েন, এবং ডি তে রয়েছে কোনোটিই নয়। এখানে দেখো এই তিনটে কিন্তু হর্ষচরিতের রচনাকার নন এনারা, তাহলে এখানে অপশনটা হবে ডি, কোনোটিই নয়। তাহলে বলো হর্ষচরিত কার রচনা? হর্ষচরিত বাণভট্টের রচনা। হর্ষচরিত বাণভট্টের রচনা। মনসব কথাটির অর্থ কি? ধর্মমত, পদমর্যাদা, পদ বা পদবী। দেখো প্রত্যেকেই প্রায় জানো মনসব কথাটির অর্থ হচ্ছে পদমর্যাদা। আকবরের সময়ের একটা বিখ্যাত সামরিক এবং অসামরিক শাসন ব্যবস্থার ভিত্তি ছিল এই মনসবদারি প্রথা, এবং এই মনসবদারি প্রথার দ্বারা জাট এবং সওয়ার এই দুটো বিভাগ ছিল যারা কি করত, তো
শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করত। আর এই মনসব কথাটার অর্থ হচ্ছে পদমর্যাদা, যেটা আমরা এই মনসবদারি প্রথাটা আমরা আকবরের সময় দেখতে পাই। পরের প্রশ্ন দেখো, আকবরনামা কার রচিত বা রচনা? অপশন এ জিয়াউদ্দিন বারাউনি, অপশন বি আবুল ফজল, অপশন সি নাগভট্ট, অপশন ডি কোনোটিই নয়। আকবরনামা রচনা করেছিলেন আবুল ফজল এবং তিনি ছিলেন আকবরের সভাকবি এবং প্রধানমন্ত্রী। এই আবুল ফজল তিনি আকবরনামা রচনা করেন, যেখান থেকে আমরা কার সময়কাল সম্পর্কে বা রাজত্বকাল সম্পর্কে জানতে পারি? আকবরের রাজত্বকাল সম্পর্কে আমরা এই আকবরনামা পড়ে জানতে পারি। আর আবুল ফজলের রচিত আরেকটি সাহিত্য হচ্ছে আইনি আকবরী। আইনি আকবরী। তাহলে আকবরনামার রচনাকার হচ্ছেন আবুল ফজল। তিনি আকবরেরই সভাকবি এবং প্রধানমন্ত্রী ছিলেন। আকবরনামা পড়ে আমরা আকবরের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। আর এই যে আবুল ফজল, তার আকবরনামা ছাড়াও আরেকটা বিখ্যাত রচনা ছিল, সেটা হচ্ছে আইনি আকবরী। পরের প্রশ্ন, অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? অপশন এ তে রয়েছে বাঁকুড়া, অপশন বি বীরভূম, অপশন সি পুরুলিয়া, অপশন ডি বর্ধমান। দেখো, প্রত্যেকেই প্রায় জানো অযোধ্যা পাহাড় অবস্থিত অপশন সি পুরুলিয়াতে। তাহলে অযোধ্যা পাহাড় ছাড়া পুরুলিয়াতে আর কি কি পাহাড় রয়েছে? বাঘমুন্ডি এবং পাঞ্চেত, এই তিনটে বিখ্যাত পাহাড় রয়েছে পুরুলিয়াতে। অযোধ্যা পাহাড় তো রয়েছে, তার সাথে বাঘমুন্ডি রয়েছে, পাঞ্চেত রয়েছে। বীরভূমের বিখ্যাত পাহাড়টির নাম হচ্ছে মামা ভাগ্নে। বাঁকুড়ার বিখ্যাত পাহাড় হচ্ছে শুশুনিয়া। আরো একটা পাহাড় রয়েছে বিহারী নাথ। আর বীরভূমে মামা ভাগ্নে ছাড়াও আরেকটি বিখ্যাত পাহাড় রয়েছে, সেটি হচ্ছে মথুরখালী। আর বর্ধমানে সেই অর্থে কোনো পাহাড়ের উল্লেখ আমাদের নেই। তাহলে বাঁকুড়াতে শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড়, বীরভূমে মামা ভাগ্নে আর মথুরকালী পাহাড়, আর পুরুলিয়াতে অযোধ্যা, বাঘমুন্ডি এবং পাঞ্চেত, এই পাহাড়গুলো আমরা দেখতে পাই। আজকের যে ক্লাসটি জিকের, সেটি এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসগুলি কিরকম লাগছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ সরকারি চাকরির পরীক্ষার সমস্ত তথ্য এই চ্যানেল থেকে জানানো হয়। কবে কোন তারিখে কোন ভ্যাকান্সি আসছে সেই সম্পর্কিত তথ্য, এবং তার সাথে সাথে কিছু ফ্রি ক্লাসও প্রোভাইড করা হয়। সেই জন্য এসবি ইনস্টিটিউটের সাথে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।